একজন সিরিয়াল কিলার হঠাৎ প্রেমে পড়ার পর তার জীবনের সমস্ত অন্যায় কাজ থেকে সে ফিরে আসবে, কিন্তু ঠিক সেই সময়ে সে জানতে পারে সে মাত্র আর কয়েকদিন বাঁচবে। তারপর তার জীবনে একের পর এক বিপদ নেমে আসতে থাকে। একদিকে শত্রুদের আক্রমণ, অন্যদিকে নিজের ক্ষণস্থায়ী জীবনের অনিশ্চয়তা। আজকে অসাধারণ একটা আবেগী সার্ভাইভাল অ্যাকশন মুভির গল্প নিয়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শোয়েব। তো চলুন আবল তাবল কথা বাদ মূল গল্পে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। অপেরা হাউসের একজন সাধারণ ব্যালেট ড্যান্সার, ওর নাম মেইজি। নিত্যদিনের মতো সে আজও তার পারফরমেন্স করছে, কিন্তু কে জানতো আজকে এমন করে তার ভাগ্যের পরিবর্তন হবে। ওর নাম ফ্লয়েড, একজন দুর্দান্ত সিরিয়াল কিলার। যুদ্ধ থেকে ফিরে আসার পর সে এখনো বিয়ে করেনি। যুদ্ধের ভয়াবহতা দেখে এসে মানুষ খুন করা তার জন্য এখন অতি সাধারণ বিষয়। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সে বড় বড় মাফিয়াদের হয়ে তাদের কাজ করে দিত, আর এই সব কিছু দেখাশোনা করত এই ভদ্রলোক। ওর নাম জি। সে ক্লায়েন্টের কাছ থেকে কন্ট্রাক্ট নিয়ে ওই কাজ বিভিন্ন কিলারদের দিয়ে করিয়ে নিত, আর তাদের মধ্যে ফ্লয়েড ছিল অন্যতম। অপেরা হাউসের মিশন শেষ করে ফেরার পথে হঠাৎ তার মাথা ব্যথা শুরু হয়। অবশ্য তার এই মাথা ব্যথার স্পষ্ট কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এতক্ষণে সমস্ত সিকিউরিটি ব্যাপারটা বুঝতে পেরে একটা হাঙ্গামার সৃষ্টি হয় সেখানে। ওই মাফিয়া গ্যাং আর লোকাল সিকিউরিটির মধ্যে শুরু হয় গোলাগুলি। শেষ পর্যন্ত এই মারামারি চলে আসে মঞ্চের মাঝখানে। হই হুল্লোড় করে যে যার মতো নিজের প্রাণ বাঁচাতে ছুটতে থাকে। অনেক মানুষের মধ্যে মেইজি আছাড় খেয়ে পড়ে গেলে সে আর উঠতে পারছে না। এমন সময় সেখানে ফ্লয়েড চলে আসে আর মেইজিকে নিয়ে সেখান থেকে বাইরে চলে যায়। যেখানে সবাই নিজের জীবন বাঁচাতে ছুটে চলে আসছে, সেখানে নিজের জীবন বাজি রেখে কেউ আবার অন্যকে সাহায্য করতে আসে নাকি? ওদের কথার মাঝখানে ফ্লয়েডের মাথার ব্যথাটা আবার চারা দিয়ে ওঠে। মেইজি পাশ থেকে পানি আনতে গেলে ফিরেই দেখে সে আর ওখানে নেই। দৃশ্যপট পাল্টে যায়। ফ্লয়েড বাসায় চলে আসছে। ওর বাসার সিকিউরিটির অবস্থা দেখলে মনে হয় কোনো ব্যাংকের টাকার ভল্টে চলে এলাম। আসলে ও তার চারপাশে এত শত্রু সৃষ্টি করে রেখেছে যে সে বাসায় কোনোভাবেই একটা দুইটা খিল দিয়ে ঘুমাতে পারে না। চেয়ারে বসার সময় খেয়াল করে সে ভুলে মেইজির ফোনটা সাথে করে নিয়ে আসছে। তারপর রুমের সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভ করে সে ঘুমিয়ে পড়ে। পরদিন সে ডাক্তারের কাছে এসে তার মাথার সিটি স্ক্যান করে। তার ওই মাথার ব্যথা দিন দিন বেড়েই চলছে। ডাক্তার ওর সাথে কিছু প্রয়োজনীয় কথা সেরে নেয়। সে যুদ্ধে থাকতে তার শরীরে কোথায় কিভাবে আঘাত পেয়েছিল এবং সেই সাথে মাথায় কোনো আঘাত পেয়েছিল কিনা। তখন ফ্লয়েডের কথায় আমরা জানতে পারি সে শরীরে তো আঘাত পেয়েছেই, এমনকি মাথায়ও কয়েকবার আঘাত পাইছিল, কিন্তু এখন আর সেগুলোকে কোনো সমস্যা মনে হয় না। ডাক্তার ওকে জানায় বারবার মাথায় আঘাত লাগলে একটা সমস্যা হতে পারে, আর সেই রোগটার নাম হলো সিটিই। আর এই সমস্যাটা সিটি স্ক্যানে সহজে ধরা পড়ে না। তারপর ডাক্তার ওকে আরো কিছু টেস্ট করার কথা বলে ব্লাড স্যাম্পল নিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সে ফোন ফেরত দেওয়ার জন্য মেইজির কাছে চলে আসে। ওদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর মেইজি ফ্লয়েডকে ডিনারের জন্য ইনভাইট করে। প্রথমে রাজি হতে ইচ্ছা না করলেও পরে কি যেন মনে করে সে তাতে সায় দেয়। খাওয়া দাওয়ার ফাঁকে ওরা একে অপরের সাথে নিজেদের কথা শেয়ার করে। তখন আমরা জানতে পারি মেইজি ছোট থেকেই এই নাচের সাথে যুক্ত আছে। যদিও সে এই পেশায় থাকতে চাইছিল না, কিন্তু ওর মায়ের ইচ্ছার কারণে তাকে এই পেশা বেছে নিতে হয়েছিল, কারণ ওর মা তার সমস্ত জীবনের উপার্জন ওর নাচের স্কুলের পিছনে ব্যয় করত। তাই একরকম বাধ্য হয়েই সে এই কাজ বেছে নিয়েছে। অবশ্য তাই বলে মেইজি কিন্তু এতদিনে তার পেশাকে বেশ ভালোবেসে ফেলছে। এখন তার ইচ্ছা সে একটা ডান্স স্কুল খুলবে এবং মেধাবী বাচ্চাদের প্রশিক্ষণ দেবে, আর সেই কাজ করার জন্য তার অনেক টাকা পয়সা লাগবে। ফ্লয়েড বেশ মনোযোগ দিয়ে ওর কথাগুলো শুনছিল। এর মধ্যেই ওদের একটা ভালো সম্পর্ক হয়ে যায়। যে যার কাজ সেরে দিন শেষে একে অপরের সাথে সময় কাটায়, আবার সেই কাজ, আবার একটু দেখা সাক্ষাৎ, এভাবে ভালোই কাটছিল তাদের দিনকাল। এর মধ্যেই হঠাৎ একদিন ডাক্তারের কল আসে। তখন আমরা জানতে পারি ফ্লয়েড একটা মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছে। ক্রুয়েসফেল্ড জ্যাকব ডিজিজ। নাম বলতে দাঁতটা ভেঙেই গেল নাকি? সংক্ষেপে এটাকে সিজেডি বলা হয়। এই রোগে আক্রান্ত ব্যক্তির মস্তিষ্কের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং দ্রুত স্নায়ুগত অবনতি ঘটে। তারপর মানসিক বিভ্রান্তি, পেশিতে কাঁপুনি চলে আসা এবং দ্রুত শারীরিক কার্যক্ষমতা কমে যাওয়া, অবশেষে কোমা অথবা মৃত্যু। আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই রোগের কোনো ঔষধ নেই। জীবনের সমস্ত রং যেন ফ্যাকাশে হয়ে গেল ফ্লয়েডের। মুহূর্তেই ভালো লাগা স্বপ্নগুলো বিষাদে পরিণত হয়ে যাচ্ছে। বাসায় এসে সমস্ত ক্যাশ টাকা, অস্ত্র একত্রে ব্যাগ ভর্তি করে সে পানিতে ফেলে দিয়ে আসে। তারপর সোজা চলে যায় জিয়ের কাছে। কোন রকম ভূমিকা ছাড়াই সে নিজেকে খুন করার জন্য ওর কাছে একটা অফার দেয়। জি প্রথমে ওর কথার আগামাথা কিছুই বুঝতে পারছিল না, কিন্তু যখন বুঝতে পারে সে নিজেকে খুন করার জন্য হিটম্যান ভাড়া করতে চাচ্ছে, তখন ওর মাথা খারাপ হয়। জি কোনোভাবেই ওকে বুঝাতে পারছিল না। উপায় না দেখে শেষ পর্যন্ত ওকে বলে এই কাজ আমি করতে পারবো না, তুমি অন্যখানে চলে যাও। এতক্ষণে ফ্লয়েড সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ধুকে ধুকে মরার চেয়ে কোনো এক কিলারের হাতেই তার মরতে বেশি ভালো লাগবে। তারপর সে অন্য এক লেডিস এজেন্টের কাছে চলে আসে তার ডিল করার জন্য। ওর নাম অ্যান্টোনেট।
ভয়ঙ্কর মহিলা। মজার ব্যাপার হলো অ্যান্টোনেটের বাবাকে স্বয়ং ফ্লয়েডই মেরে ফেলছে। অবশ্য তার অনেক কারণ ছিল, তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ করেছিল সে এই সংগঠনের নিয়ম ভেঙে। আপনারা যারা জন উইকের চ্যাপ্টারগুলো দেখছেন তারা অবশ্যই জানেন যে সেখানে কিলারদের একটা সংগঠন ছিল, আর তার নাম হচ্ছে হাই টেবিল। এখানকার সদস্যদের জন্য এই সংগঠনগুলোর কিছু কঠোর বিধিনিষেধ থাকে। কেউ যদি সেই নিয়ম না মানে তাহলে সে সকলের ওয়ান্টেড তালিকায় পড়ে যায়। অ্যান্টোনেটের বাবাও সেই তালিকায় পড়েছিল, আর সেই ওয়ান্টেড মিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল ফ্লয়েডকে। তখন থেকেই অ্যান্টোনেট ফ্লয়েডের প্রতি চরম খেপা। সেই সময় থেকে সে একটা এই রকমের সুযোগের অপেক্ষায় ছিল। বাবার হত্যার প্রতিশোধও নেওয়া হবে, সাথে $20 মিলিয়ন পাওয়া যাবে। এই সুযোগকে হাতছাড়া করে বলেন। তারপর ডিল ফাইনাল করে সে চলে যায়। আর যাওয়ার সময় ফ্লয়েড অ্যান্টোনেটকে বলে যায় রাত 12টার আগে যেন কোনো কিলার তার বাসায় না আসে। অ্যান্টোনেট জানতো ওকে মারা এত সহজ না, তাই সে একজন স্নাইপারকে রিকোয়েস্ট পাঠায়। স্নাইপার তখন তার মিশনে ব্যস্ত ছিল। একদম নিখুঁত নিশানায় লক্ষ্য ভেদ হয়ে যায়। কাজ শেষে মোবাইল চেক করে দেখে $20 মিলিয়ন অফার। টাকার অঙ্ক দেখে সে যদিও বেশ খুশি হয়েছিল, কিন্তু ফ্লয়েডের নাম দেখার পর সাথে সাথেই তার মুখটা ভোতা হয়ে যায়। কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই সে রিকোয়েস্ট ক্যান্সেল করে। তখন অ্যান্টোনেট বুঝতে পারে এই পেমেন্টে ফ্লয়েডকে মারার জন্য কেউ সহজে রাজি হবে না, পেমেন্ট বাড়িয়ে দ্বিগুণ করতে হবে। আর সেই সাথে সে কয়েকজন কিলার টিমকে রিকোয়েস্ট পাঠায়। প্রতিশোধের নেশায় পাগল হয়ে আছে অ্যান্টোনেট। এদের মধ্যে ছিল একটা কোরিয়ান গ্যাং, অসাধারণ কয়েকটা ফাইটার মিলে ওদের একটা গ্রুপ আছে। আর এই মেয়ে দুইটার অস্ত্র চালানোর কৌশলের কাছে যে কেউ সহজে ধরাশায়ী হয়ে পড়ে। এদিকে ফ্লয়েড মেইজির সাথে দেখা করে ওকে সবকিছু ভুলে যেতে বলে, আর যাওয়ার সময় ওকে সরি বলে চলে যায়। ফ্লয়েডের এর বাইরে আর কিচ্ছু করার ছিল না, কিন্তু ফ্লয়েড তার ওই রোগের কথা মেইজির কাছে গোপন রাখে। এই ঘটনার পর মেইজি একদম ভেঙে পড়ছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে এত অল্প সময়ের মধ্যে এত কিছু হয়ে যাবে। ফ্লয়েড বাসায় এসে তার দরজা আনলক করে শুয়ে পড়ে। তারপর মোবাইল হাতে নিয়ে মেইজিকে একটা ভয়েস মেসেজ পাঠায়। আর তখন আমরা বুঝতে পারি যে সে এই প্রথম তার ওই মরণবেধির কথা মেইজিকে জানালো। এর মধ্যেই সে দেখে তার মোবাইলে ডাক্তারের মেসেজ আসছে। মেসেজ পড়ে সে প্রথমে থতমত খেয়ে যায়। ব্যাপারটা পরিষ্কার করে জানার জন্য সে ডাক্তারকে ফোন দেয়। ওপাশ থেকে ডাক্তার প্রথমে ওকে সরি বলে আর মাফ চায়, কারণ এত বড় ভুলের কারণে ফ্লয়েড আজকে জীবন মৃত্যুর মাঝামাঝি এসে পড়ছে। আসলে সেই দিন ডাক্তার অন্য একজন রোগীর টেস্ট দেখে ফ্লয়েডকে রিপোর্ট করছিল, আর এই পুরো ঘটনার জন্য ডাক্তার ওই ল্যাবকে দায়ী করে। এটাও জানায় যে ফ্লয়েডের কোনো সমস্যা নেই, সে পুরোপুরি সুস্থ। আর ওই মাথা ব্যথা খুব সাধারণ বিষয়, সামান্য কিছু ওষুধ খেলে আর খুন খারাপি ছেড়ে দিলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। সে কি করবে বুঝতে পারে না। হঠাৎ খেয়াল হলো তাকে বাঁচতে হবে, তার অনেক কাজ বাকি আছে। আর তখনই সে মনে মনে প্রতিজ্ঞা করে সে আর এইসব কাজ করবে না। কিন্তু এতক্ষণে 12টা প্রায় বেজে গিয়েছে। খুনিরা এখন ওর নাকের ডগায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই কোরিয়ান কিলারের টিম ওর বাসায় চলে আসছে। ফ্লয়েড চাইছিল না যে ওদের মাঝে কোনো শত্রুতা সৃষ্টি হোক, কিন্তু এই টিমের লিডারও কম না। তার ওই টাকার কথা এখনো মাথায় লেগে আছে। একটা খতম করতে পারলে বাকি জীবন তার আর মারামারি করা লাগবে না। কি আর করা, এক এক করে সব কটাকে সাইজ করতে থাকে। চোখের সামনে মৃত্যু দেখেও কেউ একটুও ভয় করে না। অ্যাকশনের এই সিনটা আমার আজীবন মাথায় গেঁথে থাকবে। এই মুভিতে এই রকম আরো কিছু অ্যাকশন দৃশ্য আছে যা দেখলে তোমার মাথা থেকে সহজে তা যাবে না। কিন্তু এই মেয়েটার কাছে ফ্লয়েড খানিকটা ধরাশায়ী হয়েছিল, অবশ্য তা অল্প সময়ের জন্য। এক ঘুষি মেরে ওর মুখের সব কটা দাঁত ফ্লয়েড হাতে নিয়ে নেয়। দাঁত কয়টা টিম লিডারের কাছে ছুড়ে দিয়ে বলে, তোমাকে নিষেধ করেছিলাম, যদি তুমি আমার কথা মানতে তাহলে হয়তো এদের এই অবস্থা হতো না। বলতে বলতেই সাই করে একটা হাতিয়ার ওর চোখে এসে আটকে যায়। এদিকে অ্যান্টোনেট কোরিয়ান টিম লিডারের কাছে ফোন দিতেই ওপাশ থেকে ফ্লয়েড উত্তর দেয়। অ্যান্টোনেটের কাছে নিজের ভুল স্বীকার করে কিলিং কন্ট্রাক্ট ক্যান্সেল করতে বলে, আর সেই সাথে ওদের পেমেন্ট করা টাকাও সে ফিরিয়ে দিতে চায়। কিন্তু এই ভদ্রমহিলা উল্টো ওর প্রতি খেপে গিয়ে বলে, তুই আমার বাবাকে খুন করেছিস, আমি তোকে ছাড়বো না। প্রয়োজনে ইউরোপের সমস্ত কিলার একত্রে করে তোকে মারবো। আর এই ঘটনার মাধ্যমে সে তার বাবার মতো নিজেও সংগঠনের নিয়ম ভঙ্গ করে। কারণ এজেন্সির সাথে কারো কন্ট্রাক্টের পর কেউ যদি মনে করে সে তার কন্ট্রাক্ট উইথড্র করবে, তাহলে কন্ট্রাক্ট উইথড্র করতে এজেন্সি বাধ্য থাকবে। এই ফাঁকে ফ্লয়েড মেজিকে ভয়েস কল দিয়ে এই শহর থেকে দূরে কোথাও যেতে বলে, আর সেই সাথে ওর জন্য কিছু টাকা পাঠায়। ঠিক সেই সময় আরেক কিলার এসে হাজির হয়। এরা আবার ভিন্ন স্টাইলে তাদের মিশন কমপ্লিট করে। বাইক স্টান্ট করেই তারা তাদের টার্গেটকে ঘায়েল করে। কিন্তু তাতে কি, সবাই তো আর এক ধরনের টার্গেট হয় না। এক লাথি দিয়ে একটার মাথা আউলাই দেয়, তারপর বাকিটার গাড়ি নিয়ে ওখান থেকে সোজা চলে আসে জিয়ের বাসায়। অ্যান্টোনেট ইউরোপের বাঘা বাঘা 4টা টিমকে ফ্লয়েডকে হত্যা করার কন্ট্রাক্ট দিয়েছে, এবং প্রত্যেক টিমের সাথে তার $40 লাখ ডিল করা হয়। প্রথমে যারা রাজি হয়নি এখন তারাই আগে কন্ট্রাক্টে সাইন করছে। একজন তো বলেই ফেলছে যে এই অফারের জন্য সে তার বাপকেও মারতে পারে। যাই হোক, ফ্লয়েড এতক্ষণে জিয়ের কাছে ওর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা শেয়ার করে, আর এটাও বলে যে সে এখন পুরোপুরি সুস্থ। অ্যান্টোনেট
ওর বাবার মতোই কাজ করছে। ওকে এখন থামাতে না পারলে সবাই ঝুঁকির মধ্যে থাকবে। ফ্লয়েডের সমস্ত অস্ত্র পানিতে ফেলে দেওয়ার পর এখন তার হাত একদম শূন্য। এই শূন্য হাতে তো আর এই মাফিয়াদের সাথে পেরে ওঠা যাবে না। জি প্রথমে রাজি না হলেও পরিস্থিতি বুঝতে পেরে সে আলমারি থেকে একটা ব্যাগ এনে ওকে দেয়। সে অনেক আগেই এইসব কাজ থেকে অবসর নিয়েছে, আর সেই জন্য বাসায় সে কোনো অস্ত্র রাখে না। ব্যাগের মধ্যে শুধু কয়েকটা বোম আছে। এখন আর কি করার, হাতের কাছে যা আছে তা দিয়েই কাজ চালাতে হবে। এদিকে কিলার টিমের এক অন্যতম স্নাইপার লাবডালের কাছে অ্যান্টোনেট খবর পাঠায়, যে করেই হোক ফ্লয়েডের মেয়ে বান্ধবীকে আগে কিডন্যাপ করতে হবে, কারণ চলমান সময়গুলোর মধ্যে ফ্লয়েডের একমাত্র দুর্বল জায়গা হচ্ছে মেইজি। ওকে সহযোগিতা করার জন্য সে গাড়ি নিয়ে লাবডালের কাছে একজনকে পাঠিয়ে দেয়। সময় মতো সবগুলো কিলারের টিম যে যার মতো চলে আসে। ফ্লয়েড অ্যান্টোনেটকে একটা পুরাতন কেল্লার ঠিকানা দিয়ে সেই দিকে সবাইকে আসতে বলে নিজেও সেই কেল্লায় চলে যায়। এর মধ্যেই লাবডাল মেইজিকে ধরে নিয়ে কেল্লার উদ্দেশ্যে রওনা দেয়। ফ্লয়েড বোমাগুলো চেক করে দেখছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। জানালা দিয়ে খেয়াল করে দেখে একটা টিম চলে আসছে। কি আর করার, চুপচাপ বোম হাতে নিয়ে বসে থাকে। আর যখনই ওরা ভিতরে ঢোকে আস্তে করে একটা গ্রেনেড নিচে ফেলে দেয়। ধাম শব্দে একটা বিস্ফোরণ হয়ে দুইজন দুই দিকে পড়ে যায়। কিন্তু এরাও কম নয়। $40 লাখ বিনিময়ে যাদেরকে কাজ দেয়া হয় তারা কি আর যেমন তেমন পাবলিক? ফ্লয়েড কোনোভাবেই ওদের সাথে পেরে উঠতে পারছিল না। তবে মজার ব্যাপার হলো এরা গোলাগুলি, অস্ত্র, পিস্তল এইসব কোনো ব্যাপারে নেই, যা হবে সামনাসামনি। সুযোগ বুঝে ফ্লয়েড আগে থেকে বিছানো একটা ফাঁদের রশি ধরে টান দিলে ওদের একজন সেখানেই মারা যায়। নিজের চোখের সামনে পার্টনারের এমন মৃত্যু দেখে কেউ সহজে মানতে পারে না, তার উপর আবার $40 লাখ। কোনো কিছু না ভেবেই সে ফ্লয়েডের উপর লাফিয়ে পড়ে, একটা হরিণের শিং সাই করে চালিয়ে দেয় ওর থুতনিতে। আর ঠিক সেই সময়ে কিলারদের আরেকটা টিম চলে আসে সেখানে। এটা লেডিস গ্রুপ, দেখলেই মনে হয় আজরাইলের নানি। এসেই গোলাগুলি শুরু করে দেয়। ফ্লয়েড কোনো মতে ওকে ঢাল হিসেবে ব্যবহার করে সেখান থেকে অন্যত্র চলে যায়। ওরাও তার পিছু নিয়েছে। এমন সময় একটা তারে পা লেগে ততক্ষণাৎ একটা গ্রেনেড বিস্ফোরণ হলে একজন আহত হয়। ফ্লয়েড ওকে টেনে নিয়ে গিয়ে ওর গায়ে একটা গ্রেনেড আটকিয়ে দিয়ে ওকে শুদ্ধ অপরজনের গায়ে ছুড়ে দেয়। আর সাথে সাথেই দুইটাই উড়ে যায়। সেই ধাক্কায় ফ্লয়েডও খানিকটা দূরে ছিটকে পড়ে। আর কোথায় যায়, এর মধ্যে আরেকজন চলে আসছে। আজকে খবর আছে, শালা ডাক্তারের একটা ভুলের জন্য নিজের জীবনের উপর দিয়ে কি ধকলটাই না যাচ্ছে। এই কিলার আবার অন্য জিনিস, নাচের তালে তালে সে ফাইট করে। ফ্লয়েড খানিক আগে দুইটা টিমের সাথে লড়তে গিয়ে এখন অনেকটা দুর্বল হয়ে পড়ছে, তাই সে একাই বেশ সহজে ফ্লয়েডকে সাহায্য করা শুরু করে। কিন্তু এই পুরো বাড়ি সে বোমার জালে ঘিরে রাখছে, তা আর কে জানে। বেশিক্ষণ বেগ পেতে হয়নি ওকে। দৌড়ে গিয়ে টেবিলটা সরিয়ে দিতেই আবারও একটা বিস্ফোরণ। মনে হয় একটা মাংসের দলা ফেটে গেল। আর তখন এই মেইজির ফোন থেকে একটা কল আসে ওর ফোনে। ওপাশ থেকে লাবডাল কথা বলছে। ওদের কথায় আমরা বুঝতে পারি তারা আগে থেকেই বেশ পরিচিত, এমনকি তারা এক সময় একসাথে কাজও করেছে। লাবডাল ওকে জানায়, আমি থাকতে তোমার গার্লফ্রেন্ডের কিচ্ছু হবে না, শুধু একটা শর্ত। আর তা হলো ফ্লয়েড যেন লাবডালের কাছে আত্মসমর্পণ করে। কথা শেষ না হতেই সেখানে অ্যান্টোনেট টিমের লোকজন চলে আসে। তখন লাবডাল ওকে জানায়, দেরি না করে নিজে বাঁচার চেষ্টা করো, তোমার জানাজা করার জন্য আরো একটা গাড়ি চলে আসছে। মানে ওর কথায় আমরা বুঝতে পারি সে ফ্লয়েডকে মারার ব্যাপারে তার অবস্থান পরিবর্তন করছে। অ্যান্টোনেটের লোকজন সবাই বাড়িতে এসে ঢুকলে পরিবেশ দেখে বুঝতে পারে খানিক আগেই এখানে কি মহামারীটাই না হয়েছে। ফ্লয়েড তার সুবিধা মতো জায়গায় পজিশন নিয়ে থাকে, আর যখনই সুযোগ পায় তখনই একটা করে দল উড়িয়ে দেয়। তারপর ওদের কাছে এসে একটা রাইফেল নিয়ে দুজনকে মেরে ওই কেল্লার একটা চোরাই পথ দিয়ে বাইরে চলে আসে। বাইরে এসেই লাবডালের সামনে পড়ে যায়। অবশ্য ওদের দুজনের হাতে অস্ত্র থাকা সত্ত্বেও কোনো গোলাগুলি হয়নি, কারণ লাবডালের কাছে মেইজি এখনো আটকা আছে। তাই ফ্লয়েড অস্ত্র মাটিতে রেখে ওর কাছে আত্মসমর্পণ করে। কিন্তু এমন সময় একটা গাড়ি ছুটে এসে লাবডালকে উড়িয়ে নিয়ে যায়। ও একটা কথা বলাই হয়নি, ওদের মারামারির মাঝে মেইজি একটু চালাকি করে গাড়ি থেকে বাইরে আসছিল, আর তাতেই কাম সারা। তখনই সে ওকে মেরে গাড়িতেই বসেছিল। মেইজি তাড়াতাড়ি করে ফ্লয়েডকে গাড়িতে তুলে নিয়ে সাই করে সেখান থেকে পালিয়ে যায়। অ্যান্টোনেটের লোকজন সেখানে চলে আসলে লাবডাল ওদেরকে জানায় সে আর আগের বাজেটে কাজ করবে না। যদি পেমেন্ট বাড়াতে পারে তাহলে সে এই মিশনে থাকবে, আর যদি না পারে তাহলে সে এই মিশনে ইনক্লুড থাকবে না। অ্যান্টোনেটের সাথে যোগাযোগ করে ওকে জানাবে বলে ওরা সেখান থেকে চলে যায়। এদিকে এদের দুজনের গাড়িতে ঝগড়া লাগে। ফ্লয়েড তখন ওর সাথে ঘটে যাওয়া ডাক্তারের সব ঘটনা খুলে বলে, আর এও জানায় এই সব ঝামেলা শেষ হলে আগে ডাক্তারের একটা ব্যবস্থা করবে। কি অবস্থা ভাবেন তো, একটা সাধারণ কাগজের টুকরা পাল্টানোর ফলে যে রিপোর্ট পাওয়া যায়, আর তার জন্য অন্য কারো জীবনে কি একটা দৈন্যদশাই না নেমে আসে। রাস্তার পাশে একটা চার্চে ঢুকে আজকেই বিবাহের কাজটা সারতে হবে, দেরি করলেই লস। যেই কথা সেই কাজ। ফ্লয়েড চার্চের ফাদারের কাছে নিজের অতীতের সবকিছু খুলে বলে আর গডের কাছে মাপ চায়। তারপর মেইজিকে বিয়ের জন্য প্রস্তুত নিচ্ছে। বিয়েতে আংটির পরিবর্তে মেইজিকে সে গ্রেনেডের চাবি পরিয়েছিল। এমন বিয়ে
গিয়ে নিজের চোখে দেখা বড় ভাগ্যের ব্যাপার। এর মধ্যেই লাভডাল সেখানে চলে আসে। অল্পের জন্য ওরা দুজন বেঁচে গেলেও ফাদার মনে হয় আর বাঁচতে পারলো না। একটা গ্রেনেড ওর দিকে ছুড়ে দিয়া ফ্লয়েড মেইজিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এর মধ্যেই আবার অ্যান্টোনেটের লোকজনও সেখানে চলে আসে। ওদের কথায় আমরা বুঝতে পারি অ্যান্টোনেট এতক্ষণে ওর ডিল উইথড্র করছে আর লাভডালকে জানায় সে এই কাজের জন্য এখনো উপযুক্ত হয়নি। লাভডাল তখন বুঝতে পারে আর অযথাই ফ্লয়েডের সাথে শত্রুতা বাড়িয়ে কোনো লাভ নেই। কিন্তু এতক্ষণে একটা গ্রেনেড এসে লাভডালকে উড়িয়ে নিয়ে যায় আর লোহার একটা খাঁচা টাইপের ভারী বস্তু ওর পায়ের উপর এসে পড়ে। এই সবকিছু অ্যান্টোনেটের নির্দেশেই হচ্ছে। এবার লাভডালের সময়ও শেষ। এমন সময় পিছন থেকে ফ্লয়েড চলে আসে। দুজনেই মুখোমুখি, কিন্তু কপাল খারাপ, ফ্লয়েডের বন্দুকের গুলি শেষ। এত কিছু পার করার পর এই সাধারণ একজনের কাছে গুলি খেয়ে মরার চেয়ে আত্মহত্যা করা ভালো। ভাবতে না ভাবতেই বুম করে ওর মাথার খুলিটা উড়ে যায় আর পাশেই দেখে মেইজি একটা রাইফেল হাতে দাঁড়িয়ে আছে। ওয়াও, দৃশ্যটা সেই ছিল। এদিকে অ্যান্টোনেট সবকিছু বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যাবে আর তখনই সেখানে জি চলে আসে। অ্যান্টোনেট ওর বাবার মতোই এই গেমের নিয়ম ভঙ্গ করছে আর তাকে এখন তার শাস্তি পেতেই হবে। এই গেমের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু। তারপর আমরা দেখতে পাই বেশ হই হুল্লোড় করেই ওদের বিয়ে শাদী হয়ে যায়। তখন থেকেই ফ্লয়েড ওই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসে আর এই দৃশ্যের মধ্য দিয়েই মুভির কাহিনী শেষ হয়। তো বন্ধুরা, আপনাদের কোনো মুভির গল্প জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।